মাটির নিচে লুকানো মৃত্যু ফাঁদ, হিজবুল্লাহর সেই অস্ত্র ভাণ্ডার দেখে হতভম্ব ইসরায়েল। ইসরায়েলের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান আকাশ থেকে বোমা ফেলছে, কিন্তু মাটির 200 মিটার নিচে বসে হাসছে হিজবুল্লাহ, কারণ সেই গভীরতায় পৌঁছানোর ক্ষমতা ইসরায়েলের ছিল না অন্তত কিছুদিন আগেও। এটাই ইরানের কৌশল। প্রত্যক্ষ যুদ্ধ নয়, পরোক্ষ শক্তি। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় সর্বত্র। 18 জুন যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সমঝোতা চুক্তি সই হলো। কথা ছিল লেবাননেও থামবে হামলা। ইসরায়েল সেই প্রতিশ্রুতি মানবে, কিন্তু নেতানিয়াহু তার নিজস্ব নিয়মে চলে। লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনী সরেনি, হামলা থামেনি। উল্টো প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি এই বিষয়ে না গলায়, যুদ্ধের আগুন আবার জ্বলে উঠবে। নেতানিয়াহু ভেবেছিলেন হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে, কিন্তু যুদ্ধের ময়দান অন্য গল্প বলছে। তারের ড্রোন, যে অস্ত্র ধরাই যাচ্ছে না। হিজবুল্লাহর সাম্প্রতিক অস্ত্র ভাণ্ডারে এমন একটি জিনিস আছে যা ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের ঘুম কেড়ে নিয়েছে। আত্মঘাতী ড্রোন, কিন্তু সাধারণ ড্রোন নয়। এই ড্রোনগুলোতে নেই কোনো বেতার যোগাযোগ ব্যবস্থা, মানে রেডিও সিগন্যাল নেই, ওয়াইফাই নেই, জ্যামিং করার কিছু নেই। নির্দিষ্ট দূরত্বে হামলা চালানোর জন্য বিশেষ তারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে এগুলোকে। ফলাফল, ইসরায়েলের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা কোটি কোটি ডলার ব্যয়ে তৈরি, সেই সিস্টেম এই ড্রোন ধরতে পারছে না। কারণ সিগন্যাল নেই, তাই ট্র্যাক করার উপায় নেই। এটা প্রযুক্তির বিরুদ্ধে কৌশলের জয়। 200 মিটার নিচের দুর্গ। শুধু ড্রোন নয়, হিজবুল্লাহর আসল শক্তি লুকিয়ে আছে মাটির গভীরে। লেবাননের দক্ষিণাঞ্চলের এক দুর্গম এলাকায় মাটির 200 মিটার গভীরে গড়ে উঠেছিল বিশাল এক সুড়ঙ্গ, দৈর্ঘ্যে 200 মিটার। ভেতরে সাজানো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, শত শত অস্ত্র, গোলাবারুদ। এক কথায় মাটির নিচে একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি। ইসরায়েল মাসের পর মাস বিমান হামলা চালিয়েছে, বোমা ফেলেছে, কিছু হয়নি। শেষ পর্যন্ত স্থল অভিযান চালিয়ে সেই সুড়ঙ্গের নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল। জেরুজালেম পোস্ট 28 জুন এই খবর নিশ্চিত করেছে। কিন্তু একটি সুড়ঙ্গ দখল করে কি জেতা যাবে এই যুদ্ধ? উত্তর হলো না। ইরানের বিশাল সামরিক অক্ষ। এখানেই বোঝা যায় ইরানের কৌশলের গভীরতা। তেহরান শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্য জুড়ে ইরান গড়ে তুলেছে এক বিশাল সামরিক অক্ষ। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী, এরা সবাই সেই অক্ষের অংশ। এই অক্ষের কেন্দ্র থেকে তেহরান কি করছে? অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করছে, প্রশিক্ষণ দিচ্ছে, কৌশল তৈরি করে দিচ্ছে। হিজবুল্লাহর হাতে যে তার নিয়ন্ত্রিত ড্রোন, যে গভীর সুড়ঙ্গের নেটওয়ার্ক, এসব কিছুর পেছনে ইরানের মেধা, অর্থ এবং প্রযুক্তি। নেতানিয়াহুর হিসাব মিলছে না। এই পুরো পরিস্থিতিতে সবচেয়ে বিপদে আছেন নেতানিয়াহু নিজেই। একদিকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির শর্ত মানতে চাপ, অন্যদিকে হিজবুল্লাহকে নির্মূল না করে ঘরে ফেরার উপায় নেই। দুই চাপের মাঝে আটকে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। তিনি বলছেন, মার্কিন সাহায্যের ওপর নির্ভরতা কমাতে নিজেদের অস্ত্র তৈরি করবেন, স্বাধীনভাবে লড়বেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। হিজবুল্লাহকে যতক্ষণ ইরান সমর্থন করবে, ততক্ষণ নেতানিয়াহুর পক্ষে এই লড়াই জেতা সম্ভব নয়। একটি সুড়ঙ্গ দখল করা আর একটি সংগঠনকে ভাঙা, এই দুটো সম্পূর্ণ আলাদা লক্ষ্য। ইরানের গোপন অস্ত্র ভাণ্ডার। যুদ্ধের মাঝেই তৈরি হলো নতুন প্রজন্মের মারণাস্ত্র। 40 দিন ধরে বোমার আঘাত সামলাতেও ইরানের বিজ্ঞানীরা থামেননি। গবেষণাগারের আলো নেভেনি, কারণ তেহরান জানে যুদ্ধ শুধু ময়দানে জেতা যায় না, জিততে হয় প্রযুক্তিতেও। শত্রুর চাপে শান করা তলোয়ার। ইসরায়েল আর যুক্তরাষ্ট্র ভেবেছিল ধারাবাহিক সামরিক চাপে ইরানকে হাঁটু গাড়তে বাধ্য করা যাবে, কিন্তু হিসাবটা উল্টে গেছে। ইরান সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সরাসরি জানিয়ে দিয়েছেন, সংঘাতের 40টি দিনই শুধু যুদ্ধ নয়, একই সাথে চলেছে নতুন প্রজন্মের ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরির কাজ। এমনকি যুদ্ধের শেষ পর্যায়ে সেই নতুন ড্রোন সরাসরি অপারেশনেও নামানো হয়েছে। শত্রুর রকেট মাথার উপর পড়ছে, আর ইরানের প্রকৌশলীরা তখনও নতুন অস্ত্রের নকশা আঁকছেন। এটাই ইরানের আসল শক্তি। আরাশ-2 চেয়েও শক্তিশালী নতুন ড্রোনের রহস্য। ইরানের আরাশ-2 ড্রোনের নাম আন্তর্জাতিক সামরিক মহলে আগেই আলোড়ন তুলেছিল, কিন্তু আকরামিনিয়া দাবি করছেন সম্প্রতি যুদ্ধে ব্যবহৃত নতুন ড্রোনগুলো আরাশ-2 চেয়েও উন্নত। কতটা উন্নত সেটা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি, আর এই রহস্যটাই সবচেয়ে বড় বার্তা। কারণ যে অস্ত্রের পুরো সক্ষমতা প্রতিপক্ষ জানে না, সেই অস্ত্রই সবচেয়ে ভয়ঙ্কর। ইরান ইচ্ছে করেই তা লুকিয়ে রাখছে। গবেষণাগারের প্রযুক্তিকে অত্যন্ত কম সময়ের মধ্যে যুদ্ধক্ষেত্রে নিয়ে আসা, এটা প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা শিল্প এখন আর পশ্চিমের ওপরে নির্ভরশীল নয়, বরং নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে। দুটো কৌশল, একটাই লক্ষ্য। ইরান এখন দুই পথে হাঁটছে। প্রথম পথ, দেশের ভেতরেই উন্নত অস্ত্র তৈরি, বাইরের নিষেধাজ্ঞা, অবরোধ কোনো কিছুতেই দমানো যাচ্ছে না তেহরানের প্রতিরক্ষা শিল্পকে। সেনাবাহিনী ও আইআরজিসি দুই বাহিনীর ক্ষেপণাস্ত্রেই এসেছে নতুন প্রযুক্তিগত উন্নয়ন। দ্বিতীয় পথ, মিত্র দেশগুলোর সাথে সামরিক সহযোগিতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা। একা নয়, জোট বেঁধে শক্তি বাড়ানো। এই দুই কৌশলের মিলিত ফলাফল হলো এমন একটি ইরান যাকে চাপে ফেলে দুর্বল করা ক্রমেই কঠিন হয়ে উঠছে।
পারমাণবিক প্রশ্ন, 60% ইউরেনিয়ামের গল্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি নিশ্চিত করেছেন, ইরানের কাছে 60% মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আছে। বিশ্লেষকরা বলছেন, এই ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করা হলে তাত্ত্বিকভাবে একাধিক পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ইরান অবশ্য বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই পারমাণবিক অস্ত্র তৈরির। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল জানাচ্ছে, IRGC সংশ্লিষ্ট বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ধারাবাহিক সামরিক চাপ সামলাতে ইরানের জন্য পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা এখন অপরিহার্য হয়ে উঠেছে। নিউ ইয়র্ক পোস্টও লিখেছে, শক্তিশালী প্রতিরোধ গড়েই সমান অবস্থান থেকে আলোচনার টেবিলে বসতে চায় তেহরান। অর্থাৎ পারমাণবিক শক্তি ইরানের কাছে এখন শুধু অস্ত্র নয়, এটা কূটনৈতিক দর কষাকষির হাতিয়ারও। ইসরায়েলের লাল রেখা, এই পুরো সমীকরণে একটি বড় ফ্যাক্টর হলো ইসরায়েল। নেতানিয়াহু সরাসরি বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের দোরগোড়ায় পৌঁছাতে দেওয়া হবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যুদ্ধবিরতির আলোচনা চললেও পারমাণবিক ইস্যুতে উত্তেজনা এখনও তুঙ্গে। এই উত্তেজনাই আসলে ইরানকে আরও দ্রুত অস্ত্র বিকাশের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিশোধের পথে ইরান, খামেনির রক্তের হিসাব এবার বুঝে নেবে তেহরান। যে জাতিকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একজোট হয়েছিল, সেই জাতি আজ প্রতিপক্ষকে সমঝোতার টেবিলে বসিয়েছে। কিন্তু এটুকুতেই থামছে না ইরান, কারণ হিসাবের খাতায় এখনও বাকি আছে একটি নাম, আয়াতুল্লাহ আলী খামেনি। 28 ফেব্রুয়ারি ইরানের ইতিহাসে কালো একটি দিন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো। ইসরায়েল ভেবেছিল এই এক আঘাতেই ভেঙে পড়বে ইসলামিক প্রজাতন্ত্রের মেরুদণ্ড, ক্ষমতার শূন্যতায় ডুবে যাবে তেহরান। কিন্তু হলো উল্টোটা। ইরান শুধু ঘুরে দাঁড়ায়নি, প্রতিপক্ষের মুখের উপর সজোরে দরজা বন্ধ করে দিয়েছে। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের কমপক্ষে 21টি সামরিক ঘাঁটি মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। নেতানিয়াহুর কার্যালয়ে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। সেদিন অফিসে না থাকায় প্রাণে বেঁচে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর সবচেয়ে বড় কূটনৈতিক জয়, যুক্তরাষ্ট্রকে বাধ্য করেছে যুদ্ধবিরতির সমঝোতায় আসতে। এটা পরাজয় নয়, এটা শক্তির প্রদর্শন। প্রতিশোধ কখন, কিভাবে? ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটিও শব্দ নরম করেননি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, খামেনির হত্যায় যারা জড়িত তাদের কাউকে ক্ষমা করা হবে না। এই শাহাদাতের কথা কোনোদিন ভুলবে না ইরান। কিন্তু প্রতিশোধটা কেমন হবে? তাৎক্ষণিক বিস্ফোরণ নয়। ইরান সেই জাতি যারা দাবা খেলতে জানে। তারা জানে প্রতিশোধ তখনই কার্যকর হয় যখন প্রতিপক্ষ সেটার জন্য প্রস্তুত থাকে না। সমরবিদরা বলছেন, বর্তমান যুদ্ধবিরতির সময়টাকে ব্যবহার করছে তেহরান নিজেদের আরও শক্তিশালী করতে। ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বাড়ানো হচ্ছে, নতুন অস্ত্র তৈরি হচ্ছে, আর সেই অস্ত্র মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়েও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। লুকোনো তাস, যে অস্ত্র এখনও দেখায়নি ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদস্তান সম্প্রতি এমন একটি বিবৃতি দিয়েছেন যা পুরো পশ্চিমা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। তিনি বলেছেন, আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশ এখনও যুদ্ধক্ষেত্রে ব্যবহার করিনি। মধ্যপ্রাচ্যের বাইরেও নির্ভুলভাবে হামলার সক্ষমতা রয়েছে ইরানের। এই একটি বাক্যই যথেষ্ট। ইরান বলছে, যা দেখেছ সেটা পুরো ছবি নয়। তাহলে পুরো ছবিটা কি? সেই রহস্যের উত্তর এখনো খুঁজে পায়নি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র। পারমাণবিক প্রশ্ন, সময়ের বোমা। এই পুরো সমীকরণে সবচেয়ে বড় অজানা হলো ইরানের পারমাণবিক সক্ষমতা। IAEA বলছে, সংঘাত শুরুর আগে ইরানের কাছে ছিল 60% মাত্রায় সমৃদ্ধ প্রায় 440 কেজি ইউরেনিয়াম। পারমাণবিক অস্ত্র তৈরিতে দরকার 90% মাত্রার সমৃদ্ধি, অর্থাৎ দূরত্বটা খুব বেশি নয়। এই মজুদ আরও সমৃদ্ধ হলে 10টি পারমাণবিক অস্ত্র বানানো সম্ভব। ইরান বলছে, তারা পারমাণবিক অস্ত্র বানাবে না। কিন্তু যুদ্ধের পর ঠিক কতটা ইউরেনিয়াম এখনো তাদের কাছে আছে, সেই তথ্য IAEA-কে দেয়নি তেহরান। আর পারমাণবিক কেন্দ্রে পরিদর্শনের অনুমতি, সেটাও দেবে না ইরান, যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সাথে একটি চূড়ান্ত চুক্তি হচ্ছে। এটা দুর্বলতা নয়, এটা দর কষাকষির হাতিয়ার। নেতানিয়াহুর একাকী যুদ্ধ। এদিকে মজার একটি মোড় নিয়েছে পরিস্থিতি। পাকিস্তানের মধ্যস্থতায় ট্রাম্প যুদ্ধবিরতিতে সই করেছেন, লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারেও সম্মত হয়েছেন। কিন্তু নেতানিয়াহু মানছেন না। লেবাননে এখনো সামরিক অভিযান চলছে, ইরানের আকাশসীমার কাছে যুদ্ধবিমান উড়াচ্ছে ইসরায়েল। নেতানিয়াহু এখন চাইছেন মার্কিন সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অস্ত্র তৈরি করতে, ইরানের বিরুদ্ধে লড়তে। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি?
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার, সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন, পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলাচ্ছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলার সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা। অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে, তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে, ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। জ্বালানি পাচারের অভিযোগে উপসাগরীয় জলসীমায় নাবিক সহ ট্যাঙ্কার 2টি জব্দ করা হয়। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ওদিকে ইসরায়েল কি এবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, বা তারই আগে জনগণকে অস্ত্র দিয়ে আবার রক্ষা করার কথা বলছে? মধ্যপ্রাচ্যের উত্তেজনা দিন দিন বাড়ছে। শুধু সুদূর সীমান্তে জাঁকিয়ে বসে প্রতিরক্ষা বাহিনী নয়, ইসরায়েলের নেতারা এখন জনগণকে নিরাপদ আশ্রয় স্থাপনে প্রস্তুত থাকতে বলছেন। এটা এক কথায় সাধারণ কথার মতো শোনালেও বাস্তবে এটা যুদ্ধের সম্ভাবনার একটি বড় ইঙ্গিত। একজন উচ্চপদস্থ ইসরায়েলি মন্ত্রী, অভিজ্ঞ নেতা আভিগদর লিবারমান বললেন, এখনই আমাদের প্রস্তুতি নিতে হবে। লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিতে সক্ষম নিরাপদ স্থান তৈরি করতে হবে। তিনি আরও মনে করিয়ে দেন যে পুরো যুদ্ধ শুরু হবে কিনা এটা আসলে মার্কিন প্রেসিডেন্টের উপরই নির্ভর করছে। ইসরায়েল মনে করছে ইরান থেকে ক্ষেপণাস্ত্র বা সামরিক হামলার ঝুঁকি বাস্তব। সেই ভয় থেকেই সরকারিভাবে নিরাপদ আশ্রয়ের কথা বলা হচ্ছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনী সম্প্রতি বেসামরিক এলাকায় আকাশ প্রতিরক্ষা সিস্টেম স্থাপন করছে এমন খবর এসেছে ইসরায়েলি মিডিয়ায়।
এই প্রতিরক্ষা ব্যবস্থা এমন জায়গায় রাখা হয়েছে যেখানে সাধারণ মানুষ থাকে, বাস করে, দোকানে যায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা তৎক্ষণাৎ কাজ করার জন্য প্রস্তুত রাখা হয়েছে, মানে এটি সরাসরি ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে আকাশে ছোড়া যাবে। যদিও সরকার বলছে এটি স্রেফ সুরক্ষা ব্যবস্থা, কিন্তু সামরিক বিশ্লেষকদের মতে এমন পদক্ষেপ হলে সে এলাকাগুলোই হয়ে উঠতে পারে লক্ষ্যবস্তুর মতো। যুদ্ধ হলে ইরান যদি বড় ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়ে, তবে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ও এর আশেপাশের অঞ্চলগুলোই সবচেয়ে বেশি নিশানায় পড়তে পারে। এটা প্রথমবারের মতো নয় যে ইসরায়েল এমন প্রতিরক্ষা ব্যবস্থা নিচ্ছে। আগেও তারা একই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা বসিয়েছে যখন ইরানের সঙ্গে ক্ষেপণাস্ত্রের বিনিময়ে বড় সংঘর্ষ হয়েছিল, বিশেষ করে জুন 2025-এর 12 দিন ব্যাপী সংঘাতে। সেই সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন একাধিকবার ইসরায়েলে হামলা চালায়। অনেক এলাকায় মানুষ বোম শেল্টারে আশ্রয় নিয়েছে, আবার অনেকের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইরান বারবার সতর্ক করেছে যদি মার্কিন বা ইসরায়েলের হামলা ঘটে তারা তা নীরবে সহ্য করবে না। তারা বলেছে যে কোনো আক্রমণের জবাব ইসরায়েলকে দেবে, এমনকি ইরানের সীমানার বাইরে পর্যন্ত। ইরানের একজন শীর্ষ উপদেষ্টা আলী শাম খানি ইউরোপীয় শক্তিগুলোকে এই হুঁশিয়ারি দিয়েছেন, কারণ তারা ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় যথেষ্ট ভূমিকা নিচ্ছে না। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির ওয়াশিংটনে জরুরি আলোচনায় গেছেন। বার্তা হচ্ছে ইরান শুধু পারমাণবিক কর্মসূচি নয়, মিসাইল ও সামরিক শক্তি বাড়াচ্ছে। ইসরায়েল সরকার আশঙ্কা করছে মার্কিন প্রেসিডেন্ট যদি পারমাণবিক সমঝোতায় ক্ষুদ্র আপেক্ষিক ছাড় দেয়, তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম রয়ে যাবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। কিন্তু পারস্যের আকাশে আজ জ্যোৎস্নার বদলে অন্য এক আভা। সেই আভা আত্মমর্যাদা আর অদম্য সাহসের। ইরান নামক দেশটি এখন অনেকটা সেই জেদি রাজপুত্রের মতো, যাকে চারপাশ থেকে রাক্ষস খোক্ষসের দল ঘিরে ধরেছে। কিন্তু রাজপুত্র ভয় পাওয়া তো দূরে থাক, উল্টো মুচকি হেসে তলোয়ারের শান দিচ্ছে। এই তলোয়ারের নাম ব্যালিস্টিক মিসাইল। ফেব্রুয়ারির এক বৃহস্পতিবার, আকাশ মেঘলা কিনা জানা নেই, তবে মাটির গভীর নিচে এক অদ্ভুত চাঞ্চল্য। জেনারেল আব্দুর রহিম মুসাভি মানুষটা শান্ত প্রকৃতির হতে পারেন, কিন্তু তার চোখের দৃষ্টি ইস্পাতের মতো ঝকঝকে। তিনি একা নন, সঙ্গে অ্যারোস্পেস ফোর্সের জাদুকর মজিদ মুসাভি। তারা এক রহস্যময় ভূগর্ভস্থ নগরীতে পা রাখলেন। না, এটা কোনো সাধারণ শহর নয়। মাটির 100 ফুট নিচে ড্রাগনের মতো শুয়ে আছে শত শত মিসাইল। তারা যেন অপেক্ষা করছে এক ইশারা। জেনারেল মুসাভি যখন সেই বিশাল ধাতব শরীরগুলোর দিকে তাকালেন, তার মুখে কি তখন বিজয়ী বীরের হাসি ছিল? হয়তো ছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, শত্রুর জন্য আমাদের জবাব তৈরি। আমাদের এই ক্ষেপণাস্ত্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি নির্ভীক। গত বছরের জুন মাসের কথা ভাবুন। চারদিকে ষড়যন্ত্রের জাল। একদিকে পরমাণু আলোচনা চলছে, অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা মিলে অতর্কিতে হামলা চালিয়ে বসল। 1064 জন নিরীহ প্রাণ হারিয়ে গেল অকালে। পরমাণু কেন্দ্রগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলল। সাধারণ কোনো শহর হলে হয়তো কান্নাকাটি করে বিশ্ব বিবেকের কাছে বিচার চাইত, কিন্তু ইরান তো সাধারণ নয়। সে তার বীরত্ব দেখালো পাল্টা আঘাতে। ইসরায়েলের বুক কাঁপিয়ে আর আমেরিকার আল উদেদ ঘাঁটিতে মিসাইল পাঠিয়ে বুঝিয়ে দিল আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। জেনারেল মুসাভি খুব সুন্দর করে একটা কথা বললেন, আগে ইরান ছিল রক্ষাত্মক, মানে কেউ মারলে তবেই সে হাত তুলত, কিন্তু এখন আক্রমণাত্মক। অন্যায় দেখলে সে আর ঘরে বসে থাকবে না। আমেরিকা আর তার মিত্ররা বিশাল বিশাল নৌবহর পাঠাচ্ছে। আকাশে চিলের মতো যুদ্ধ বিমান উঠছে। জেনারেল মুসাভি এই দৃশ্য দেখে হাসেন। তিনি জানেন এই কৃত্রিম শক্তিতে ভয় পাওয়ার কিছুই নেই। তার কাছে আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইল, যা মাটির নিচ থেকে উঠে এসে শত্রুর দম্ভ গুঁড়িয়ে দিতে পারে। এই গল্পের ইরান এখন সেই নায়ক যে একলা দাঁড়িয়ে আছে বিশাল এক শক্তির সামনে। তার পিঠ দেয়ালে থেকে গেছে ঠিকই, কিন্তু সেই দেয়ালটাই এখন তার শক্তির উৎস। সে কেবল বিজয়ের কথা ভাবছে, হারার কোনো সুযোগ তার অভিধানে নেই। পৃথিবীর মানুষ অবাক হয়ে দেখছে এক অদ্ভুত দৃশ্য। একদিকে আধুনিক অস্ত্রশস্ত্রের অহংকার, অন্যদিকে এক জাতির টিকে থাকার লড়াই। মাঝে মধ্যে মনে হয় এই মিসাইলগুলো যেন লোহা দিয়ে তৈরি নয়, এগুলো তৈরি হয়েছে ইরানের মানুষের তেজ আর আবেগ দিয়ে। রাত গভীর হচ্ছে।
পারস্যের সেই মরুভূমির নিচে মিসাইলগুলো হয়তো ফিসফিস করে কথা বলছে নিজেদের মধ্যে। তারা বলছে আমাদের গায়ে হাত দেওয়ার ভুল হিসাব নিকাশ যেন কেউ না করে, কারণ পরের বার যখন আমরা জাগবো তখন পৃথিবী আর আগের মতো থাকবে না। সবাই যখন ভয় সিঁটিয়ে থাকে তখন একজন বীর বুক চিতিয়ে বলে আমি প্রস্তুত। আজ ইরান ঠিক সেই কথাটাই বিশ্বকে জানিয়ে দিল। ইরানের পাল্টা চালে ট্রাম্প হতভম্ব। ভেনেজুয়েলায় ব্যবহৃত আমেরিকার কৌশল এবার ইরানিদের হাতে। ইরানের বাহিনী আমেরিকার কৌশল অনুকরণ করায় তেলের রুট নিয়ে পশ্চিমে আতঙ্ক। তেহরানের সেনারা 10 লক্ষ লিটার জ্বালানি তেল সহ 2টি জাহাজ ও বিদেশি ক্রু আটক করেছে। ইরানকে আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করল। ট্রাম্পের তেল নিয়ে অতি আগ্রহ কি বুমেরাং হয়ে ফিরছে? ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর নৌবাহিনী দাবি করেছে তারা পারস্য উপসাগরে সন্দেহজনক অবৈধ কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে 2টি জাহাজ আটক করেছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন তল্লাশি ও অনুসন্ধান অভিযানের সময় ওই জব্দকৃত জাহাজগুলো থেকে 10 লক্ষ লিটারেরও বেশি পাচারকৃত জ্বালানি তেল পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী ওই সময় জাহাজে থাকা 15 জন বিদেশি ক্রু সদস্যকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আরও তদন্তের জন্য ইরানের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে যে এই জাহাজগুলো ফার্সি দ্বীপের নিকটবর্তী জলসীমায় সংগঠিত একটি বড় জ্বালানি পাচারকারী চক্রের অংশ ছিল। IRGC নৌবাহিনী বলেছে যে কয়েকদিনের গোয়েন্দা নজরদারি, রিয়েল টাইম ট্র্যাকিং এবং কার্যক্রম পর্যবেক্ষণের ভিত্তিতে এই আটকের ঘটনাটি ঘটেছে। এখন পর্যন্ত জব্দ করা এই তেলবাহী ট্যাঙ্কারগুলোর উৎপত্তি স্থল বা দেশের নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এই ঘটনাটি আমেরিকার সাম্প্রতিক কিছু সামুদ্রিক পদক্ষেপের পরপরই ঘটল, যার মধ্যে ছিল ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগে বেশ কিছু বিদেশি জাহাজ জব্দ করা। গত 3রা ফেব্রুয়ারি বাহরাইন বন্দরের দিকে যাওয়ার সময় আমেরিকার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারকে ইরানি সামরিক বোটগুলো হুমকি দিয়েছে বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য মতে IRGCর গানবোটগুলো MV স্টিনা নামক ওই জাহাজটিকে তাদের ইঞ্জিন বন্ধ করতে এবং ইরানি বাহিনী দ্বারা তল্লাশির জন্য প্রস্তুত হতে সতর্ক করেছিল। একটি ইরানি মোহাজের নজরদারি ড্রোনও উচ্চ গতিতে আমেরিকার ট্যাঙ্কারটির দিকে এগিয়ে আসে, যা উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এর জবাবে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার USS ম্যাকফল সেখানে হস্তক্ষেপ করে এবং বাণিজ্যিক ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিয়ে এসকর্ট করে নিয়ে যায়। তবে তেহরান ওয়াশিংটনের এই দাবি অস্বীকার করেছে। তাদের দাবি ট্যাঙ্কারটি কোনো বৈধ অনুমতি বা পারমিট ছাড়াই ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। এদিকে ইরান ও আমেরিকান প্রতিনিধিদের মধ্যে আলোচনা আপাতত শেষ হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জানিয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ভালো শুরু বলে অভিহিত করেছেন। যদিও অনেক বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে এবং সেসব নিয়ে সামনের দিনগুলোয় আলোচনা অব্যাহত থাকবে বলেই ধারণা পাওয়া যাচ্ছে। ইরানি কর্মকর্তারা বারবার বলেছেন যে তারা ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করবেন না এবং বলেছেন তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকারের স্বীকৃতি চায়। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের সদস্য ইসমাইল কাসারি ইরান মার্কিন আলোচনা সম্পর্কে বলেছিলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে এই আলোচনার কোনো ফল হবে না। তিনি ILNA সংবাদ সংস্থাকে বলেন, আমেরিকানরা আমাদের সাথে খেলতে চায় এবং আমরা তাদের সাথে খেলব, কিন্তু আমরা আমাদের নিজস্ব নীতির ভিত্তিতে এটা করব। এই মুহূর্তে লোহিত সাগর আর আরব সাগরের দিকে তাকালে একটা অদ্ভুত টানটান উত্তেজনা বোঝা যায়। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে কিছু যেন বদলাচ্ছে। খবর এসেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা নাকি তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গুদাম সরিয়ে নিচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ বলছে এটা কোনো সাধারণ স্থানান্তর নয়, সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্র জাহাজে হামলার প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখানে একটি বিষয় বুঝতে হবে, গত মে মাস থেকে এই অঞ্চলে একটি ভঙ্গুর শান্ত অবস্থা ছিল। পুরোপুরি শান্ত না, কিন্তু বড় ধরনের সংঘর্ষও হয়নি। এখন যদি সত্যিই হুথিরা আবার হামলার প্রস্তুতি নেয়, তাহলে সেই শান্ত অবস্থা ভেঙে যেতে পারে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের বিরুদ্ধে লড়াইরত একটি গোষ্ঠীর সূত্র মার্কিন প্রশাসনকে জানিয়েছে লোহিত সাগর ও আরব সাগরে থাকা মার্কিন জাহাজগুলোর উপর আবার হামলা চালানোর জন্য হুথিরা কার্যকরভাবে প্রস্তুতি নিচ্ছে। মানে বিষয়টা শুধু গুজব নয়, অন্তত কিছু গোয়েন্দা তথ্য এমন ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে? এর পেছনে আরেকটা বড় প্রেক্ষাপট আছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি আরব সাগরে একটি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত যুদ্ধ জাহাজ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। কারণ হিসেবে বলা হচ্ছে ইরানের ওপর সম্ভাব্য হামলার প্রস্তুতি। এর আগে জানা যায়, মার্কিন নৌবাহিনীর আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ ইয়েমেনের জলসীমার দিকে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা WANA এক সামরিক গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে। এই বহরে রয়েছে একাধিক ডেস্ট্রয়ার এবং একটি সহায়ক সাবমেরিন। বর্তমানে তারা ইয়েমেনের সোকোট্রা দ্বীপের পূর্ব দিকে এডেন উপসাগরের কাছে অবস্থান করছে। এখানে দূরত্বের হিসাবটা গুরুত্বপূর্ণ। এই অবস্থান থেকে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় বন্দর চাবাহার প্রায় 1400 কিলোমিটার দূরে, অর্থাৎ বহরটি আগের তুলনায় ইরানের উপকূল থেকে কিছুটা দূরে আছে। তাহলে কি যুক্তরাষ্ট্র পিছিয়ে গেছে নাকি কৌশল বদলেছে? ইরানি কর্মকর্তারা এর মধ্যেই সতর্কবার্তা দিয়েছেন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ছে। আর ঠিক সেই সময়েই যুদ্ধ জাহাজের অবস্থান পরিবর্তনের খবর সামনে আসে। কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। পুরো ব্যাপারটা নিয়ে মার্কিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, বিস্তারিত তথ্যও প্রকাশ করা হয়নি। ফলে নিশ্চিতভাবে বলা কঠিন এটা সরাসরি ইরানকে লক্ষ্য করে পদক্ষেপ নাকি আঞ্চলিক নিরাপত্তার সাধারণ প্রস্তুতি। অন্যদিকে হুথিরা এর আগে একাধিকবার লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়েছে। তারা বলেছে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে তারা ইসরায়েল সম্পর্কিত বা পশ্চিমা স্বার্থ জড়িত জাহাজগুলোকে লক্ষ্য করছে। এতে আন্তর্জাতিক বাণিজ্য রুট বড় চাপের মুখে পড়ে। অনেক শিপিং কোম্পানি বিকল্প পথ নিতে বাধ্য হয়। লোহিত সাগর ও বাব আল মান্দেব প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যদি আবার বড় মাত্রার হামলা শুরু হয়, তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। ইউরোপ, এশিয়া সব জায়গায় সরবরাহ শৃঙ্খল ও জ্বালানি বাজারে প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এখনো পরিস্থিতি খুব স্পর্শকাতর। একদিকে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করছে, অন্যদিকে হুথিদের সম্ভাব্য হামলার প্রস্তুতির খবর আসছে। এর পেছনে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ছায়াও আছে, কিন্তু বাস্তবতা হলো এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত ঘোষণা নেই। অনেক তথ্যই বিভিন্ন সূত্রের উপর নির্ভর করছে। এই অবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এটা কি কেবল শক্তির প্রদর্শন নাকি সত্যি নতুন করে সংঘর্ষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? ট্রাম্পের 5 অসম্ভব শর্ত। ইরানকে কি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে? ওমানের মাস্কাটে কূটনৈতিক আলোচনা চলছিল, টেবিলে চা, কাগজ, হাসি মুখ। কিন্তু ঠিক সেই সময়ে ভারত মহাসাগরে জড়ো হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর। একদিকে আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় রাজনৈতিক সাফল্যের পর এবার ইরানের দিকে নজর দিয়েছেন। কূটনৈতিক মহলের দাবি, তিনি এমন 5টি শর্ত দিয়েছেন যা মানা ইরানের পক্ষে প্রায় অসম্ভব। ইসরায়েলি সংবাদ মাধ্যম মাআরিফ জানিয়েছে, ওয়াশিংটনের মূল দাবিগুলো হলো ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে, সব পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে হবে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যের মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করতে হবে, আঞ্চলিক সামরিক নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। শুনতে কি আলোচনার প্রস্তাব মনে হচ্ছে নাকি চূড়ান্ত আলটিমেটাম? অনেক বিশ্লেষক বলছেন এগুলো আসলে আলোচনার ভাষা নয়, এগুলো এমন শর্ত যা প্রত্যাখ্যান করার জন্যই দেওয়া হয়। ট্রাম্প নিজেও এনবিসি নিউজকে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এখন খুব চিন্তিত হওয়া উচিত। তার আত্মবিশ্বাসের পেছনে ভেনেজুয়েলার উদাহরণ আছে, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন ইরান আর ভেনেজুয়েলা এক নয়। ইরান গত 45 বছর ধরে নিষেধাজ্ঞা, চাপ, হুমকির মধ্যে টিকে আছে। তারা এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়েছেন, তাদের সামরিক নীতি এখন রক্ষাত্মক নয়, আক্রমণাত্মক। তারা অপ্রতিসম যুদ্ধনীতি গ্রহণ করেছে, মানে সরাসরি যুদ্ধ নয়, ড্রোন, ক্ষেপণাস্ত্র, আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পাল্টা আঘাত।
চ্যাথম হাউসের পরিচালক ব্রন ওয়েল ম্যাডক্স বলেছেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই ইরানের প্রধান প্রতিরক্ষা। এটা বন্ধ মানে নিজেদের পুরোপুরি অরক্ষিত করে দেয়া। ইসরায়েলি বিমান শক্তি বা মার্কিন স্টেলথ বোমারু বিমানের সামনে দাঁড়ানোর কোনো ঢাল থাকবে না। কোনো ইরানি সরকার এমন সিদ্ধান্ত নেবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় আস্থা রাখছেন না। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী ইলি কোহেন বলেছেন, ইরানের সঙ্গে চুক্তির কোনো মূল্য নেই। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান শেখ নাইম কাশেম জানিয়ে দিয়েছেন, যদি যুদ্ধ শুরু হয় তারা নিরপেক্ষ থাকবে না। তার ভাষায় এটি হবে অস্তিত্বের লড়াই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনার ওপর জোর দিচ্ছেন, কিন্তু তেহরান স্পষ্ট করেছে ক্ষেপণাস্ত্র নিয়ে কোনো আপোষ নয়। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৩.৬৭% নামিয়ে আনার বিষয়ে নমনীয়তা থাকতে পারে, কিন্তু সামরিক সক্ষমতা ধ্বংসের প্রশ্নে তারা অনড়। হোয়াইট হাউসও খুব আশাবাদী নয়। তারা বলছে, আঞ্চলিক মিত্রদের অনুরোধেই আলোচনা চলছে। পর্যবেক্ষকদের মতে বড় কোনো সমঝোতা না হলে সংঘাতের ঝুঁকি বাড়বে। ট্রাম্পের জনপ্রিয়তা দেশে কমছে। ইতিহাস বলে, অনেক সময় বাইরের সংঘাত অভ্যন্তরীণ রাজনীতিতে সমর্থন যোগায়। কিন্তু ইরানে হামলা মানে শুধু দুই দেশের যুদ্ধ নয়, এতে জড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্য। তেলবাজার অস্থির হবে, আঞ্চলিক গোষ্ঠীগুলো সক্রিয় হবে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংবেদনশীল। মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, আবার হুঁশিয়ারি, আবার যুদ্ধের গন্ধ। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি স্পষ্ট ভাষায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে কোনো অ্যাডভেঞ্চার বা হামলার চেষ্টা হলে তার ফল হবে কৌশলগত পরাজয়। শুধু পরাজয়ই নয়, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ। এই বক্তব্য তিনি দিয়েছেন ইরানের বিমানবাহী দিবস উপলক্ষে পাঠানো এক বার্তায়। সেখানে তিনি বলেন, শত্রুরা খুব ভালো করেই জানে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিলে তারা শুধু সামরিকভাবে হারবেই না, বরং আঞ্চলিক সংকট ভয়াবহ রূপ নেবে। যারা এই যুদ্ধে সমর্থন দেবে তাদেরও দিতে হবে ভারী ও অপূরণীয় মূল্য। এখন প্রশ্ন হলো, এই কঠোর ভাষা কেন? মুসাফির বক্তব্যে বারবার উঠে এসেছে সাম্প্রতিক পরিস্থিতির কথা, বিশেষ করে গত বছরের জুনে ইসরায়েলের আকস্মিক হামলা এবং পরে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ। তখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ব্যস্ত ছিল। 13 জুন ইসরায়েল হামলা চালায়, পরে যুক্তরাষ্ট্র ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এর জবাবে ইরানও চুপ থাকেনি। তারা দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে কৌশলগত স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। এমনকি কাতারের আল উদেদ ঘাঁটি, যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, সেটিও লক্ষ্যবস্তু হয়। এরপর থেকেই ইরান তাদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা বাড়ানোর দিকে জোর দেয়। মুসাভি বলেছেন, ইরানের বিমান বাহিনী এখন সর্বোচ্চ প্রস্তুতির স্তরে আছে। আধুনিকায়ন চলছে, যুদ্ধ সক্ষমতা বাড়ানো হয়েছে। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিমান বাহিনী যে কোনো হুমকির জবাব দিতে প্রস্তুত। তার ভাষায় দ্রুত, সিদ্ধান্তমূলক এবং অনুতাপজনক জবাব দেওয়া হবে। তবে তিনি এটাও পরিষ্কার করেছেন, ইরান কখনো যুদ্ধ শুরু করবে না, কিন্তু দেশের নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা এবং গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষায় তারা একটুও পিছপা হবে না। এখানেই আসছে বড় রাজনৈতিক বার্তা, কারণ যুক্তরাষ্ট্র আবারও মধ্যপ্রাচ্যে বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে, হুমকি দিয়েছে হামলার। ফলে অঞ্চলে আবারও সামরিক সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও গত সপ্তাহে সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তাহলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। শুধু দুই দেশের লড়াই থাকবে না, পুরো অঞ্চল জড়িয়ে পড়বে। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, ইরান বলছে তাদের ভয় দেখিয়ে কিছু হবে না। তবে অন্যদিকে কিছুটা কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত আছে। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা আবার পারমাণবিক ইস্যুতে বৈঠক করেছেন। উত্তেজনার মাঝেও আলোচনা চলছে। একদিকে সামরিক প্রস্তুতি, পাল্টা হুমকি, যুদ্ধের ভাষা, অন্যদিকে কূটনৈতিক আলোচনা। দুটি পথই খোলা। যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা সামরিক পথে এগোয়, ইরান বলছে তার জবাব শুধু সীমিত থাকবে না, পুরো অঞ্চল কাঁপবে। কিন্তু যদি আলোচনা সফল হয় তাহলে বড় সংঘর্ষ এড়ানো সম্ভব। মধ্যপ্রাচ্য এখন সেই দোলা চলে দাঁড়িয়ে, যুদ্ধ না আলোচনা, হুমকি না সমঝোতা। আগামী কয়েক সপ্তাহই হয়তো ঠিক করে দেবে এই উত্তেজনা কি বিস্ফোরণে গড়াবে নাকি আবারও টেবিলের আলোচনায় থামবে।